আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি ক্লাসে। আমি মাহমুদ আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে। এটি আমাদের শেষ ক্লাস। এর আগে একটি ক্লাস হয়েছিল। আচ্ছা, ওখানে আমরা 60-70% কভার করেছি। কয়েকটা টপিক বাকি ছিল, আমরা সেটা লাস্ট ক্লাসে আলোচনা করার কথা বলেছিলাম। আচ্ছা, এখানে দেখো আমাদের আলোচ্য টপিক হচ্ছে ম্যাজিক বর্গ গঠন, জ্যামিতিক প্যাটার্ন আর সংখ্যা নিয়ে খেলা। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন নির্ণয় করা। ঠিক আছে। আর সংখ্যা নিয়ে খেলা, এখান থেকে সাধারণত এমসিকিউ আসে। উপরে যে টপিক যেটা ম্যাজিক বর্গ গঠন, এখান থেকে কোয়েশ্চেন হয়, তবে তুলনামূলক কম, খুবই কম আসতে দেখা যায়। ঠিক আছে। আমরা সবগুলো টপিক কভার করব। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে ম্যাজিক বর্গটা কী জিনিস। ঠিক আছে। জিনিসটা আমি একটু তোমাকে এখানে দেখাই। দেখো, আমি একটা 4 ক্রমের ম্যাজিক বর্গ আঁকি। দুইটা, 3, 4, একটা বর্গ আঁকলাম। এখন ধরো এখানে কিছু সংখ্যা আছে, স্বাভাবিক সংখ্যা আছে। ওই সংখ্যাগুলোকে আমি এমনভাবে সাজাবো যাদেরকে, মানে সাজানোর পর এমনভাবে সাজাবো যাতে আমি উপর থেকে নিচ, ঠিক আছে, কিংবা নিচ থেকে উপরে, পাশাপাশি কিংবা এভাবে কোনাকুনি যোগ করলে একটা ফিক্সড মান পাই। মানে এদের যোগফলটা যাতে কি হয়, সমান হয়। ঠিক আছে। সব ক্ষেত্রে তুমি এভাবে পাশাপাশি যোগ করো, উপর নিচ, ঠিক আছে, কিংবা কোনাকুনি, যেভাবেই যোগ করো না কেন, এদের যোগফলটা যাতে কি আসে, সমান আসে। ওই যেই যোগফলটা তুমি সবসময় পাচ্ছ, ওটা হচ্ছে তোমার ম্যাজিক সংখ্যা। ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার ম্যাজিক বর্গ। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা 3 ধরনের ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করব। 3 ক্রমের, 4 ক্রমের, 5 ক্রমের। ঠিক আছে। আচ্ছা, তোমাদের এতটুকু শিখলে হয়ে যাবে। আচ্ছা, দেখো, এখন ধরো তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, ম্যাজিক বর্গ তো গঠন করব, কিন্তু এদের যোগফলটা কত হবে? আমরা যে 3 ক্রমে বের করব, 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করব, 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করব, এদের যোগফল কি সবসময় সেম হবে না ভিন্ন হবে? এবং ভিন্ন হলেও কত হবে? একটা প্রশ্ন আসবে না মাথায়? হ্যাঁ। আচ্ছা, দেখো, এখানে আমি একটা জিনিস লিখেছি। দেখো, n ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা সমান এত। একটা সূত্র লিখলাম। মানে তুমি যত ক্রমের ম্যাজিক বর্গ গঠন করবে, তত ক্রমের জন্য একটা আলাদা আলাদা কী পাবে, ম্যাজিক সংখ্যা পাবে, একটা মান পাবে। ঠিক আছে। যোগফল পাবে, ওটাকে আমরা ম্যাজিক সংখ্যা বলছি। সেটা নির্ণয় করার জন্য একটা সূত্র আছে, n ইন্টু n² + 1/2। তুমি যদি সারাদিনও বইয়ে খোঁজো, এই সূত্রটা পাবে না বইয়ে। ঠিক আছে। এটা তোমাদের কখনো পরীক্ষা আনসার করতে হবে না, এটা বের করে দেখাতে হবে না। ঠিক আছে। এটা জাস্ট জেনে রাখো, এরকম একটা সূত্র আছে, এটা দিয়ে ম্যাজিক সংখ্যাটা বের করা যায়। ঠিক আছে। ওকে, তাহলে n ক্রমের, এখানে যদি 3 ক্রম বের করতে চাই, এই যে n এর জায়গায় 3 বসিয়ে দেবো। যদি 4 ক্রম বের করতে চাই, n এর জায়গায় 4 বসাবো। 5 ক্রমের হলে n এর জায়গায় 5 বসাবো। তাহলে এটা মানে n ক্রমের ম্যাজিক বর্গ গঠনের জন্য যে ম্যাজিক সংখ্যাটা হবে, সেটা হবে এই সূত্র মাফিক। ঠিক আছে। আচ্ছা, যেমন ধরো প্রথমে আমরা 3 ক্রমের ম্যাজিকটা দেখব, মানে ম্যাজিক বর্গটা গঠন করবো 3 ক্রমের। এরপর আমরা 5 ক্রমেরটা করবো, শেষে আমরা 4 ক্রমেরটা করবো। ঠিক আছে। 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা এই সূত্র মাফিক বসাও। এখানে n না, আমার এখানে দেখো n ছিল না, যত ক্রমের হবে n এর জায়গায় তত বসাবে। আমি যেহেতু 3 ক্রমের ম্যাজিক সংখ্যা বের করছি, মানে ম্যাজিক বর্গ গঠন করছি, তাহলে n এর জায়গায় 3 বসাবো। তো শুরুতে n, তার মানে এখানে 3 বসবে, n এর জায়গায় 3 ইন্টু n এর জায়গায় 3 বসবে 3² + 1/2। আচ্ছা, 3টার সাথে গুণ ইন্টু, মানে এভাবে ব্র্যাকেট থাকলে এর আগে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটা গুণ বোঝায়। আচ্ছা, 3কে যদি স্কোয়ার করি, ক্যালকুলেটরে করে দেখো, 3কে স্কোয়ার করলে কত আসে? 9 আসে। ঠিক আছে। যোগ 1 2, 9 আর যদি 1 যোগ করি কত হয়? 10 হয়। এদের মধ্যে সম্পর্ক কি? গুণ। 10টা বসাও এখানে 2। ঠিক আছে। যদি ভাবে কেটে দিই, এখানে কত আসে? 5 আসে। আচ্ছা, 3 5-এ কত হবে? 15 হবে। তার মানে আমি যদি 3 ক্রমের একটা ম্যাজিক বর্গ গঠন করি, সেখানে
সংখ্যাগুলোকে আমি এমনভাবে সাজাবো যাতে এদের যোগফলটা 15 আসে। 4 ক্রমের জন্য আলাদা আলাদা একটা ম্যাজিক সংখ্যা আসবে, 5 ক্রমের জন্য একটা আলাদা সংখ্যা আসবে। আচ্ছা, এটা গেল। এখন আমি বর্গ বলতে কি চিনি? বর্গ বলতে কি বোঝায়? বর্গ বলতে বোঝায় এমন একটা চতুর্ভুজ যার প্রত্যেকটা দৈর্ঘ্য সেম হবে। প্রত্যেকটা দৈর্ঘ্য কি হবে? সেম। এটাও যদি 5 মিটার হয়, এটাও 5 মিটার হবে, এটাও 5, এটাও কত? 5। ঠিক আছে? তো ম্যাজিক বর্গ যখন আমরা গঠন করব, যদি 3 ক্রমের বলে আমি এমনভাবে একটা বর্গ আঁকাবো যেখানে যত ক্রমের বলবে সব পাশে ততটা করে ঘর থাকবে। দেখো আমি 3 ক্রমের করছি না, দেখো এদিকে কয় ভাগ হচ্ছে? 3 ভাগ না? তো এদিকেও 3 ভাগ হবে। যদি 4 ক্রমের বলতো তাহলে উপরেও 4 ভাগ, পাশেও 4 ভাগ। বুঝতে পারলাম? এটা জাস্ট বোঝানোর জন্য দিলাম। আচ্ছা, ওকে। 3 ক্রমের জন্য আমরা 2 ধরনের মেথড দেখব। একটা হচ্ছে তোমার স্বাভাবিক মেথড, আরটা হচ্ছে তোমার লাঙ্গল পদ্ধতি। ঠিক আছে? মানে লাঙ্গল পদ্ধতি ব্যবহার করে আমরা ম্যাজিক বর্গটা গঠন করব। লাঙ্গল পদ্ধতি এটা তুমি শুধুমাত্র বেজোড় ক্রমের জন্য বের করতে পারবে, মানে যেমন 3, 5। ঠিক আছে? মানে মানে বেজোড় যে ক্রমগুলো আছে ম্যাজিক বর্গ গঠনের ক্ষেত্রে, বেজোড় যেমন 3, 5 এদের ক্ষেত্রে তুমি লাঙ্গল পদ্ধতিটা ব্যবহার করতে পারবে, জোড়ের ক্ষেত্রে ব্যবহার করা যায় না। ঠিক আছে? আচ্ছা, এতটুকু কি বুঝতে পেরেছো? ওকে। আচ্ছা, আমরা যেটা বইয়ে আলোচনা করা আছে সেটা আগে দেখবো। ঠিক আছে? ওটাকে আমরা মেথড 1 দিই, মেথড 1। ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা 3 ক্রমে করছি না? তো 3কে যদি স্কোয়ার করি কত হয়? 3 তারিখে 9 না? 9 হয়। এখানে 9 বলতে বোঝাচ্ছে তোমার ম্যাজিক বর্গে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা বসবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তো এটা পরীক্ষা দেখানোর দরকার নেই, জাস্ট তুমি বলবে যে 3 ক্রমের জন্য ম্যাজিক সংখ্যা কত হবে? 15 হবে। নিচে 3 ক্রমের ম্যাজিক বর্গটা গঠন করা হলো, এভাবে দিলে হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমরা দুটো আঁকবো ম্যাজিক বর্গ। ঠিক আছে? 1, 2, 3, 1, 2, 3। যত ক্রমের বলবে দেখো ততটা ঘর করে, মানে যে পাশ থেকে তুমি দেখো ততটা ঘর। 3 ক্রমের না? দেখো 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, মানে যত ক্রমে ততটা, মানে ততটা ঘর। ঠিক আছে? এখানে টোটাল তুমি 9টা ঘর পাবে। ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে এখানে 1 থেকে 9 পর্যন্ত লিখে ফেলো, যেহেতু 3 ক্রমের। 1 থেকে কত? 9 না? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এটাকে আমরা কি করব? এমনভাবে সাজাবো যাতে এর যোগফল 15 আসে। কি আসে? 15। আচ্ছা, এটার মানে এই নিয়মটা তোমাদের বইয়ে দেওয়া আছে। এখানে প্রথমে কর্নারগুলো আমরা ফিল আপ করবো, কর্নারগুলো। তো কর্নারে আমরা জোর দিয়ে শুরু করব। ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে দেখো জোর কত কত আছে? 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে না? এদেরকে সাজাবো। আচ্ছা, তো আমি যদি কর্নারগুলো সাজাই, দেখো 2, 4, তারপর 2, 4, 6, 8। আচ্ছা, এরপর দেখো মাঝখানে সবসময় 5টা বসে যাবে। 5 এটা ফিক্স থাকবে, মানে ফার্স্ট মেথডে। ঠিক আছে? মাঝখানে 5টা বসে যাবে। আচ্ছা, এখন দেখো কি কি বাকি আছে। উপরে কত? 6 আর 2 আছে না উপরে? আচ্ছা, তো উপরে 6 আর 2 যোগ করো, কত হয়? 8 হয়। এখন 8-এর সাথে কত যোগ করলে 15 আসবে সেটা বলো। 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 7 না? উপরে দাও 7। ঠিক আছে? আচ্ছা, দেখো 8 আর 6 কত হয়? 8, 14। এখানে কত হবে? আরেক দিলে 15 হয়ে যাবে এখানে। আর এখানে 8 আর 4 কত হয়? 12। 12 3 কত হয়? 15। ঠিক আছে? এটা কত? 4 আর 2 কত হয়? 6। 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 9। এখানে 9 হবে। এখন তুমি হিসাব করে দেখো, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। আচ্ছা, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। ঠিক আছে? কোনাকুনি যোগ করো। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। ঠিক আছে? কোনাকুনি দেখলাম, এদিকে দেখি 8, 9, 10, 11, 12, 13, 14, 15। ঠিক আছে?
তুমি যে দিক থেকে যোগ করো না কেন, তুমি যদি এই পাশ থেকে যোগ করো সেম আসবে, এ পাশ থেকে যোগ করো সেম আসবে, এ পাশ থেকে যোগ করো সেম আসবে, যদি কোনাকুনি যোগ করো তাও কি আসবে, সেম আসবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে অনেকের একটা প্রবলেম হতে পারে যে জোড় সংখ্যাগুলো আমি কিভাবে বসাবো, এই জিনিসটা একটু বলে দিই, একটা মিনিট। জোড় সংখ্যাগুলো বসানোর ক্ষেত্রে তুমি যে দিক থেকেই শুরু করো না কেন, ঠিক আছে, আর তুমি সেদিকেই ফিরে আসবে। যেমন ধরো তুমি যদি এখান থেকে শুরু করো 2, এখানে এখানে দিবে 4, এখন 6টা তুমি এখানে দিবে না, কোন দিক থেকে শুরু করেছো, ডান দিক থেকে না, ওই 6টা এ পাশেই দেবে এভাবে, এরপর 8। অথবা তোমার যদি এভাবে ইচ্ছা না করে তুমি অন্যভাবে করো, 2 3 1 2 3, ওকে। এখন তোমার যদি ইচ্ছা হয় যে না আমি এই জায়গা থেকে শুরু করবো 2টা, 2, এরপর এখানে দাও 4, ঠিক আছে, এরপর এ পাশে দাও 6, এ পাশে দাও 8, এভাবে দেবে, ঠিক আছে। এরপর মাঝখানে 5 দেবে, মাঝখানে 5 দেবে, এরপর এদেরকে যোগ করো, যোগ করে 15 থেকে কত কম সেটা বসিয়ে দাও। 8, 8 থেকে কত হয় 14, 14 থেকে কত হবে 15। আচ্ছা 6, 6 দিয়ে কত 8, 9 10 11 12 13 14 15 7, এখানে হবে 7, ওকে। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 9, এখানে হবে 9। আচ্ছা 8, এটা কত হবে 8 12 13 14 15 3 হবে, ওকে। দেখো তো যোগ করে ঠিক আছে কিনা, দেখো 8 8 8 একে 9 10 11 12 13 14 15, কোন মানে করো 8 9 10 11 12 13 14 15, এই দিক হিসাব করো 5 6 কত হয় 11 15 হয়ে যাবে, মানে হয়ে গেছে 9 10 11 12 13 14 15, ঠিক আছে। তোমার যেভাবে ইচ্ছে তুমি সেভাবে করো, ঠিক আছে। এটা হচ্ছে তোমার মেথড 1, মেথড 1। এতটুকু বুঝতে পেরেছো? এতটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, যদি এতটুকু ক্লিয়ার হয়ে থাকে এটা সহজ মেথড, ঠিক আছে। এটা মুছে দিচ্ছি, আমার এখানে সব ক্ষেত্রে কি আসছে 15 আসছে, ওকে। এটা মুছে দিচ্ছি, এটাও মুছে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা লাঙল পদ্ধতি নিয়ে আলোচনা করব। দেখো আমরা সবাই লাঙল তো চিনি, বাস্তবে না দেখলেও আমরা বিভিন্ন টিভিতে কিংবা ইন্টারনেটে তো দেখেছি। যদি কেউ দেখে না থাকো একটু গুগলে সার্চ করবে, ঠিক আছে, লাঙলটা দেখতে কেমন। দেখো আমি এখানে লাঙল আঁকানোর চেষ্টা করেছি। দেখো লাঙলের এখানে এখানে আমি 1 নাম্বার দিয়েছি, এই জায়গায় 2 নাম্বার দিয়েছি, এই জায়গায় 3 নাম্বার দিয়েছি। আচ্ছা, এখানে কিছু আমি নিয়ম লিখলাম, একটু খেয়াল করো। 1 নং এ ঘর খালি না থাকলে, এই জায়গায় যদি ঘর খালি না থাকে তাহলে আগের সংখ্যার নিচে বসবে। এখন বুঝবে না, আমি তোমাকে দেখালে বুঝতে পারবে। 2 নম্বর দেখো 1 নং এ ঘর না থাকলে, এখানে যদি ঘর না থাকে, খালি না, ঘর যদি না থাকে 2 নং বরাবর নিচে বসবে, 2 নং বরাবর নিচে বসবে। মানে এখানে যদি কোনো ঘর মানে না থাকে, খালি না না থাকে, তাহলে এই 2 নং বরাবর নিচে বসবে, ঠিক আছে। আচ্ছা, যদি 2 নং এও ঘর না থাকে তাহলে 3 নং বরাবর এই পাশে বসবে, একদম লাস্টে। বোঝাতে পারলাম? আচ্ছা, আমি 3 ক্রমের টাকাই আগে। বড় করে খাচ্ছি, ওকে। লাঙ্গল পদ্ধতিতে যখন তুমি শুরু করবে, এটা মেথড 2 দাও, তোমরা এর পরে লিখবে, ঠিক আছে। লাঙ্গল পদ্ধতি দিয়ে যখন তুমি এটা সলভ করবে তখন সবসময় উপরে একদম মাঝখান থেকে শুরু করবে, এইখান থেকে শুরু করবে। এখানে তুমি 1 দিবে, কত দিবে 1 দাও, 1। তোমরা আবার এভাবে পরীক্ষায় সার্কেল করবে না, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন লাঙ্গলটা কোথায় বসাবে? সবসময় ডান দিকে, ডান দিকে তীর চিহ্নের মতো করে দিবে এভাবে, ডান দিকে তীর চিহ্নের মতো করে দিবে এভাবে। এখন দেখো এটা হচ্ছে তোমার এই যে উপরে যে তীর চিহ্নের মতো যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 1, এটার সাথে মেলাও, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট, এটা 3 নম্বর পয়েন্ট, ঠিক আছে। এখন খেয়াল করো, এই যে 1 নম্বর পয়েন্টে, এই যে দেখো এখানে, দেখো এখানে এই তীর চিহ্নে খেয়াল করো, এই পয়েন্টে কোনো ঘর আছে? এই পয়েন্টে কোনো ঘর আছে?
ঘর তো সবগুলো এখানে, উপরে কোথাও, উপরে কোনো ঘর আছে আর নেই। তো উপরে যেহেতু ঘর নেই, তার মানে কি বললো যে দেখো 1 নংয়ে ঘর না থাকলে, 1 নংয়ে যদি ঘর না থাকে, এখানে 2 নং কে, এই দেখো তীর চিহ্নের এই নিচের অংশটা না 2 নং, 2 নং বরাবর নিচে আসবে, দেখো 2 নং বরাবর নিচে বসবে, 2 নং বরাবর নিচে চলে আসবে। এখন দেখো 2 নং বরাবর নিচে কোনটা, এটা না, লাস্টের ঘর কোনটা, এটা না, এখানে 2 বসাও, ঠিক আছে। আচ্ছা, এরপর ডান পাশে আরেকটা তীর চিহ্ন দাও, দেখো এটা 1, এটা 2, এটা 3। এখন দেখো 1 নংয়ে দেখো কোনো ঘর আছে, ঘর নেই। এরপর 2 নংয়ে দেখো, 2 নং বরাবর নিচে না, এখন দেখো 2 নং বরাবর নিচে আসার পর দেখো এখানে কোনো ঘর নেই, আছে নেই। 1 নং বরাবর কোনো ঘর নেই, মানে 1 নংয়ে কোনো ঘর নেই, 2 নং বরাবরও ঘর নেই। এখন কোন দিকে যাবে এখন, এই যে দেখো 2 নংয়ে ঘর না থাকলে 3 নং বরাবর শেষে বসবে। 3 নং বরাবর শেষ কোনটা, এখানে না, এই দেখো তীর চিহ্ন, দেখো এখানে, এটা তীর চিহ্ন না, তীর চিহ্ন এখানে দেখো, একদম শেষে চলে আসবে। তো শেষে কত বসাবে, 3 বসাবে, 3 বসাও, ঠান্ডা মাথায় দেখো বুঝে যাবে 3। আচ্ছা, এখন তীর চিহ্ন দাও, খেয়াল করো 1 নং বরাবর আমরা প্রথমে 1 নংয়ে দেখবো, ঠিক আছে। 1 নংয়ে দেখো ঘর খালি আছে, ঘর আছে, দেখো এটা ঘর না, দেখো এটা ঘর না, এটা ঘর না, ঘর আছে কিন্তু খালি নেই। দেখো 1 নংয়ে ঘর খালি না থাকলে আগের সংখ্যার নিচে বসবে। তো 1 নংয়ে যদি ঘর খালি না থাকে, আগের সংখ্যা কোনটা, এটা না, এটা না, মানে যে সংখ্যার জন্য আমি, যে সংখ্যার পরে আমি মানে পরে সংখ্যাটা বসাবো সেটা আগে কত, এরপর কত, 4 না, 4-এর আগে কত, 3। তো যে এখানে তীর চিহ্ন দিলাম না, এর পরে এর পরে মানে এর আগের সংখ্যার নিচে বসবে। আগের সংখ্যা কত, 3 না, আমি এর পরবর্তী সংখ্যার জন্য তীর চিহ্ন দিলাম, কিন্তু এর আগে কত, 3, 3-এর নিচে বসবে সেটা সংখ্যাটা, যেহেতু 1 নংয়ে ঘর খালি নেই, 4। বুঝতে পেরেছো? যদি তীর চিহ্ন দেওয়ার পর দেখতে পাচ্ছ যে 1 নংয়ে ঘর আছে কিন্তু খালি নেই, তখন আগের সংখ্যার নিচে বসাবে, এই যে 3-এর নিচে বসলো। এখন আবার তীর চিহ্ন দাও, বলো 1 নংয়ে ঘর খালি আছে, খালি আছে, বসিয়ে দাও 5। আবার দাও তীর চিহ্ন, বলো 1 নংয়ে ঘর খালি আছে, এই দিয়ে দেখো তীর চিহ্নের 1 নংয়ে ঘর খালি আছে, বসিয়ে দাও 6। এখন দাও তীর চিহ্ন। এখন খেয়াল করো 1 নংয়ে ঘর নেই, 2 নং বরাবর নিচে আসো, ঘর আছে, ঘর নেই। 3 নং বরাবর পাশে আসো, ঘর আছে, ঘর নেই। তাহলে কি হবে দেখো, 1 নং, 2 নং ও 3 নং এ ঘর না থাকলে তবে আগের সংখ্যার নিচে বসবে। যেহেতু 1 নংয়ে 2 নংয়ের নিচে 3 নংয়ের শেষে কোনো ঘর নেই, খালি না, ঘর একদম নেই, তাহলে আগের সংখ্যার নিচে বসবে। আগের সংখ্যা কত, 6 না, নিচে বসো 7, ঠিক আছে। আচ্ছা, তীর চিহ্ন দাও, খেয়াল করো 1 নংয়ে কোনো ঘর নেই, 2 নং বরাবর নিচে আসো, ঘর আছে, ঘর নেই। 3 নং বরাবর পাশে আসো, ঘর আছে না, 8 বসাও, ঠিক আছে। তীর চিহ্ন দাও, 1 নংয়ে ঘর আছে, ঘর নেই। 2 নং বরাবর নিচে আসো, ঘর খালি আছে, বসাও, কত বসবে, 8-এর কত, 9। দেখো তো বুঝতে পেরেছো কিনা। পরীক্ষায় যদি এভাবে তীর চিহ্ন দিয়ে করো, তীর চিহ্নগুলো তোমরা পেন্সিল দিয়ে করবে, পেন্সিল দিয়ে করার পর মুছে ফেলবে, ঠিক আছে। আচ্ছা, যাদের করতে করতে অভ্যাস হয়ে যাবে তাদের তীর চিহ্ন দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার তোমাদের? আচ্ছা, যদি এতটুকু ক্লিয়ার হয়ে থাকে আমি 5 ক্রমটা দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমি একটু যদি যোগ করে দেখাই, দেখো 9, 10, 11, 12, 13, 14, 15, এদেরকে যোগ করলে 15 হচ্ছে। আচ্ছা, কোন যোগ করি, দেখো 8, 8, এটা হবে 13, 13 দিয়ে কত হবে, 15, 4, এটা হবে 9, 9-এর সাথে যদি 6 যোগ করি 15 হবে, ঠিক আছে। তুমি সব দিক থেকে যদি যোগ করে দেখো, পাশাপাশি, উপর নিচ, কোনাকুনি, হ্যাঁ কোনাকুনি, যেভাবে যোগ করো দেখবে কি আসবে, সেম আসবে। আশা করছি এতটুকু বোঝাতে পারলাম, বুঝে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা 5 ক্রমেরটা দেখব। 5 ক্রমের জন্য কোনো মানে 2টা মেথড নেই, তিনের মতো। এখানে একটা মেথডই আছে। আমরা 5 ক্রমেরটা করবো কেন, কারণ আমরা এইমাত্র লাঙ্গল পদ্ধতিটা পড়ে ফেললাম। তো এটা দিয়ে বেজোড় ক্রমের ম্যাজিক বর্গগুলো
সলভ করা যায়, ঠিক আছে। তো সেই জন্য একসাথে 5টা পড়ে ফেলছি। ওকে, 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠন। এখন 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করার আগে আমাকে জানতে হবে 5 ক্রমের জন্য ম্যাজিক সংখ্যা কত হবে সেটা, ঠিক আছে। ওকে, তো এগুলো একটু মনে রাখবে, পরীক্ষায় বের করে দেখার দরকার নেই। আচ্ছা, তো 5 ক্রমের ম্যাজিক সংখ্যা, তোমরা অবশ্যই নোট করবে, ঠিক আছে। আচ্ছা, সূত্র বসাও। এন না, এনের জায়গায় 5 বসবে, এন আছে গুণাকারে, ইন্টু এনের জায়গায় 5 বসাও, স্কোয়ার প্লাস 1 2 5 ইন্টু 5কে যদি স্কোয়ার করতে হয় 25 হয়, 25 একে 26 হবে, 5 ইন্টু 26 2 2 দিয়ে যদি 26কে ভাগ করি 1, 3 দুগুণে 6 13 আসবে, 3 5 15, 15 5 5 1, 3 5 বাদ 6 65 আসবে। কত আসবে? 65। মানে তুমি যদি 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো তাহলে এদেরকে তুমি পাশাপাশি কোনাকুনি উপর নিচ যেভাবেই যোগ করো, যোগফল কত আসবে? 65 আসবে। আচ্ছা, এখন এটাকে যদি আমরা লাঙ্গল পদ্ধতি ব্যবহার করে সলভ করি, দেখো কেমন হয়। আচ্ছা, আগে আমরা বের করি কত কত সংখ্যা পর্যন্ত হবে। দেখো 5 স্কোয়ার না, 5 স্কোয়ার মানে কত? 25। 25 হওয়ার অর্থ হচ্ছে এখানে 1 থেকে 25 পর্যন্ত বসবে সংখ্যা, ঠিক আছে। তুমি যদি 5 বর্গের একটা বর্গ এঁকে দেখো তাহলে দেখতে পাবে যে টোটাল 25 পর্যন্ত বসার জন্য কি আছে? জায়গা আছে। আচ্ছা, আমি আচ্ছা এই পাশে লিখি 1 2 3 4 5, 1 2 3 4 5। ওকে, যেহেতু 1 থেকে 25 পর্যন্ত লেখার জায়গা আছে, আমি কি করব? 1 থেকে 25 পর্যন্ত লিখে ফেলবো, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। দেখো 25 পর্যন্ত দেখার জন্য কি আছে? জায়গা আছে। আচ্ছা, আমি এটা মুছে ফেলি, ঠিক আছে। এখানে এতটুকু মনে রাখো যেটা 65 হবে, আমার একটু জায়গা দরকার, 65 হবে যোগফল। ওকে, এখন আমি যদি এটাকে সলভ করি 1 2 3 4 5, 1 2 3 4 5। লাঙ্গল পদ্ধতিতে সলভ করার সময় বলেছিলাম একদম শুরুর যে সারি ওখানে একদম মাঝখান থেকে শুরু হবে, তো সেখানে কত দেবে? 1 দিবে। কত? 1। এই জায়গায়, সরি, এই জায়গায় কত দিবে? 1 দিবে। 1 বসাও। ডান পাশে কোনাকুনি করে একটা তীর চিহ্ন দাও, সলভ করে। দেখো 1 নং পয়েন্টে দেখো ঘর নেই, 2 নং বরাবর নিচে চলে আসো। নিচে কত? এই ঘরটা লাস্টে না, এখানে বসাও 2। এখানে দাও তীর চিহ্ন, তীর চিহ্ন দাও। দেখো 1 নং বরাবর ঘর খালি আছে, 3 বসাও। 3 নং বরাবর মানে 3 নংয়ের কোনায় একটা তীর চিহ্ন দাও। দেখো 1 নং বরাবর ঘর নেই, খালি না, ঘর নেই। 2 নং বরাবর নিচে আসো, ঘর নেই। আচ্ছা, 3 নং বরাবর লাস্টে চলে আসো। এটা না 3 নং বরাবর, দেখো এই 3 নং বরাবর কোনটা? এটা না, এখানে বসাও। 3 এর পর কত? এই যে এখানে 4, তীর চিহ্ন দাও। এখানে বসবে কত? 5, 5 বসবে। এরপর যদি তীর চিহ্ন দাও দেখবে যে 1 নং এ ঘর খালি নেই। 1 নং এ ঘর খালি নেই। 1 নং এ যদি ঘর খালি না থাকে তাহলে আগের সংখ্যার নিচে বসবে। আগের সংখ্যা কত? 5, এর নিচে বসবে 6। বসাও 6, তীর চিহ্ন দাও। এখানে বসবে 7, এখানে বসবে 7, আর এখানে যদি আবার তীর চিহ্ন দিই 1 নং ঘরে, 1 নং এ ঘর খালি আছে, এখানে বসবে 8। এটা কি দিলাম?
8, আবার দাও তীর চিহ্ন, সুন্দর হয়নি। এখন দেখো তীর চিহ্ন দিলাম না, 1 নং কোনো ঘর খালি আছে, ঘর মানে খালি না, ঘর নেই। 2 নং বরাবর নিচে আসো, এই যে 2 নং এটা না, নিচে আসো, ঘর খালি আছে না, 8 কত 9, তীর চিহ্ন দাও। 1 নং ঘর আছে, ঘর নেই। 2 নং বরাবর নিচে ঘর আছে, ঘর নেই। 3 নং বরাবর শেষে চলে আসো, 3 নং বরাবর শেষ কোনটা, এটা না, বসাও 10, তীর চিহ্ন দাও। 1 নং ঘর খালি আছে, খালি নেই, নিচে বসবে, এরপর মানে 10-এর নিচে বসবে 11, এটা তো খালি, এটাতেও খালি, এটাতেও খালি, এটাতেও খালি, তাহলে বসাবে কত হয়, 12, 13, 14, 15, তীর চিহ্ন দাও। 1 নম্বরে ঘর নেই, 2 নম্বর আবার নিচে দেখো ঘর নেই, 3 নম্বর আবার এই পাশে দেখো ঘর নেই, 3টা পয়েন্টে ঘর নেই, তাহলে আগের সংখ্যার নিচে 15 নিচে বসবে 16, তীর চিহ্ন দাও। 1 নম্বর আবার ঘর নেই, 2 নম্বর আবার নিচে আসো, ঘর নেই, 3 নম্বর আবার শেষে চলে আসো, 17 এখানে হবে, এই যে এই বরাবর দেখুন এখানে, এখানে আসো 17 এখানে, তীর চিহ্ন দাও। 1 নং বরাবর ঘর নেই, 2 নং বরাবর শেষ আসো, ঘর আছে, 17 পর কত হবে, 18 হবে, ঠিক আছে। তীর চিহ্ন দিলাম। 1 নং ঘর খালি আছে, এরপরও 1 নং ঘর খালি আছে, আচ্ছা এটা পরে দিচ্ছি, তাহলে 18, এরপর এখানে হবে 19, এখানে হবে 20, এখন এখানে তীর চিহ্ন দাও। 1 নং ঘর খালি আছে, খালি নেই, 20-এর নিচে বসবে 21, তীর চিহ্ন দাও। ঘর খালি আছে না, 22, তীর চিহ্ন দাও। দেখো তীর চিহ্ন দিলে দেখো 1 নং বরাবর ঘর খালি, ঘর নেই, 2 নং বরাবর নিচে আসো, ঘর নেই, 3 নং বরাবর এ পাশে আসো, ঘর আছে, তাহলে 23 এখানে হবে, এখানে দাও তীর চিহ্ন, ঘর খালি না, 24 বসবে এখানে, ওই রে এখানে হবে 24, ঠিক আছে। তীর চিহ্ন দাও। 1 নং বরাবর ঘর নেই, 2 নং বরাবর নিচে আসো, এই যে এখানে, 2 নং বরাবর নিচে আসা কোথায়, এখানে না, এই যে এখানে, লাস্ট নাম্বার 25। এখন তুমি পাশাপাশি উপর নিচ কোনাকুনি যেভাবে যোগ করো না কেন, যোগফল 65 আসবে, চেক করে দেখো পারবে তো। আচ্ছা তীর চিহ্নগুলো পেন্সিল দিয়ে করবে, 5 ক্রমেরটা তোমরা লাঙ্গল পদ্ধতি ব্যবহার করে করবে, 3 ক্রমেরটা তুমি বইয়ের নিয়মে করতে পারো, লাঙ্গল পদ্ধতিতেও করতে পারো, ঠিক আছে। আচ্ছা আশা করছি তোমরা এটা সলভ করতে পারবে। আর যাদের তীর চিহ্ন না দিয়ে মানে এভাবে লাঙ্গল নায়ক আর কি, ঠিক আছে, এটাকে আমি দেখো এখানে তো আর লাঙ্গল রাখতে পারবো না, ঠিক আছে, তীর চিহ্ন দিয়ে বোঝাই আর কি এখানে। যারা তীর চিহ্ন না দিয়ে করতে পারবে, সলভ করতে পারবে, তারা তীর চিহ্ন না দিয়ে সলভ করবে, ঠিক আছে। আর যাদের প্রবলেম হবে মানে মনে হচ্ছে যে তোমাদের কি করতে পারবে না, তীর চিহ্ন না দিয়ে সলভ করতে পারবে না, ভুল হওয়ার সম্ভাবনা আছে, তোমরা পেন্সিল দিয়ে করবে, ঠিক আছে। ওকে মুছে দিচ্ছি। এখন দেখবো আমরা 4 ক্রমেরটা, ওটা সোজা, মুছে দিচ্ছি। তোমরা খাতায় তুলেছো তো, এটাকে জাস্ট মুছে দিয়ে 4 করে দেবো। 4 ক্রমের সূত্র বসাও, n এর জায়গায় 4 বসাও, n 4 × 4² + 1 / 2, 2 দিয়ে 4 কাটা কত হয়, 2 হয়, তাহলে সরি 2টা কেটে গেছে, 2 × এটা কত হয়, 4 4 16, 16 একে 17 হবে, 2 × 17, 7 × 14, 14 ছাড়া আছে 1, 2 একে 2, 3 34। তুমি যদি 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো, তাহলে যেই সংখ্যাটা পাবে যোগ বিয়োগ করে সেটা কত হবে, 34 হবে। তার মানে 4 ক্রমের জন্য ম্যাজিক সংখ্যা কত, 34।
ক্লিয়ার কি না? আচ্ছা, এখন আমরা যদি 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করি, এটা মুছে দিচ্ছি। খাতায় তুলে ফেলেছো? আচ্ছা, তোলা যদি হয়ে যায় মুছে দিচ্ছি। 34 আমরা এখানে লিখে রাখবো 34। তোমাদের পরীক্ষায় বের করে দেখার দরকার নেই, যদি আসে জাস্ট বলে দেবে 4 ক্রমের ম্যাজিক বর্গ কত হবে, 34। মানে 4 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত, 34। আচ্ছা, আমরা যদি ম্যাজিক বর্গ আঁকি, 2টা বর্গ আঁকবো আর 2টা আঁকবো আর কি। আচ্ছা, 4কে যদি স্কোয়ার করি, যেহেতু 4 ক্রমের, কত হবে, 16 না? তার মানে 1 থেকে 16 পর্যন্ত বসবে, ঠিক আছে? ওকে, তাহলে 1 2 কি আঁকলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো এটাকে যদি আমরা সলভ করি, কীভাবে করব, 2 3 4। আমার কাজও একটু বাঁকা হয়, তোমরা স্কেল দিয়ে বসিয়ে আঁকবে, ঠিক আছে? পেন্সিল দিয়ে স্কেল করে আঁকবে সুন্দর করে। আচ্ছা, এখন খেয়াল করো, এটা সলভ করার একটা টেকনিক আছে। তুমি প্রথমে এই যে 1 এবং 16কে চেঞ্জ করে ফেলবে, জায়গা বদল করবে। 16 এর জায়গায় আসবে 1, 1-এর জায়গায় আসবে 16, চেঞ্জ করবে, ঠিক আছে? এটাকে চেঞ্জ করো। 16 এর জায়গায় আসবে 1, 1-এর জায়গায় আসবে 16। ঠিক একইভাবে 13-এর জায়গায় আসবে 4, 4-এর জায়গায় আসবে 13। একটু বড় করে দিই, ঠিক আছে? 13-এর জায়গায় 4 আসবে, 4-এর জায়গায় 13, এখানে আসবে 4, এখানে আসবে 13। ঘরটা বেশি ছোট হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, এরপর কি হবে, এরপর 6-এর জায়গায় আসবে 11, 11-এর জায়গায় আসবে 6, চেঞ্জ করো। 6-এর জায়গায় আসবে 11, হ্যাঁ 6-এর জায়গায় আসবে 11, 11-এর জায়গায় আসবে 6, ঠিক আছে? ঠিকঠাক লিখলাম, হ্যাঁ এখানে 6, সরি এখানে 11, এখানে হতে হবে 6। এরপর মাঝখানে এটাও চেঞ্জ হবে, 7-এর জায়গায় আসবে 10, 10-এর জায়গায় আসবে 7, এখানে লিখো 7, এখানে লিখো 10। দেখো এতটুকু বইয়ের সাথে মিলিয়ে দেখো তো ঠিক আছে কিনা। আচ্ছা, এরপর বাকি যতগুলো সংখ্যা আছে সবগুলো বসিয়ে দিবে সিরিয়ালে। বসাও, 2 3 5, এখানে কত আছে 8, এখানে কত 9, এখানে 12, এখানে 14, এখানে হবে 15। তুমি যদি পাশাপাশি উপর নিচ কোনাকুনি যেভাবে যোগ করো না কেন 34 আসবে। ক্লিয়ার? আচ্ছা, দেখো তো এতটুকু ক্লিয়ার কিনা তোমাদের ম্যাজিক বর্গ। সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। তোমরা লাঙল পদ্ধতিটা একটু মনে রাখার চেষ্টা করবে, ওটা শুধুমাত্র বেজোড়গুলোর জন্য হবে, ঠিক আছে? বেজোড় ক্রমের জন্য হবে। তোমাদের 3 4 5 এই 3টা ম্যাজিক বর্গ গঠন করতে পারলে হয়ে যাবে, এর বাইরে আশা করছি আসবে না। আচ্ছা, যদি তোমাদের এতটুকু ক্লিয়ার হয়ে থাকে, এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? আর সূত্র, এটা 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 মনে রাখবে সূত্রটা, এটা তোমাদের পরীক্ষায় লিখতে হবে না, এটা দিয়ে ব্যাখ্যা করতে হবে না যে ম্যাজিক সংখ্যা কত, এটা জাস্ট তোমার জন্য, ঠিক আছে? তুমি জানলে হয়ে যাবে, হবে, ঠিক আছে? পয়েন্ট হয়ে গেছে। আচ্ছা, কাপড় আছে মনে হয়, এটা দিয়ে মুছে।
তোমাদের তো সামনে পরীক্ষা। আচ্ছা, আমি যখন ভিডিওটা রেকর্ড করছি যতটুকু জানি তোমাদের এই মাসের শেষের দিকে তোমাদের পরীক্ষা শুরু হবে। আমাদের এদিকে 24 তারিখ থেকে হয়তো শুরু হবে। আচ্ছা আচ্ছা, তোমাদের বইয়ে একটা এমসিকিউ ছিল ম্যাজিক বর্গ নিয়ে, ওটা একটু পড়িয়ে দিই, একসাথে হয়ে যাক। এটা হচ্ছে তোমার ওই কত 6-7 নম্বর ম্যাজিক সংখ্যা। আমি আগে প্রশ্নটা লিখি। বারো 19 12 19 14 17 ক 17 ক 13 18 11 16। এখানে বলো যে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত? 6-এ জিজ্ঞেস করেছে ক সমান কত। আচ্ছা, 7-এ জিজ্ঞেস করেছে ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত। আচ্ছা, ম্যাজিক সংখ্যা কত জিজ্ঞেস করেছে। তোমরা একটু বই দেখে নিও কী কী অপশান আছে। আচ্ছা দেখো, এটা দেখতে কিসের মতো মনে হচ্ছে? কততম ক্রমের ম্যাজিক সংখ্যা মনে হচ্ছে এটা? মানে ম্যাজিক বর্গ মনে হচ্ছে কততম ক্রমের? বলো দেখি। আমরা যেগুলো পড়েছিলাম 3, 4, 5, এদের মধ্যে একটারও মনে হচ্ছে না। এটা এমন, এটা একটা বিশেষ কি তোমার ম্যাজিক বর্গ, যেটা আমরা স্পেসিফিকভাবে বলতে পারছি না যে কত ক্রমের হবে, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো এখানে আমরা ম্যাজিক বর্গের মধ্যে একটা বৈশিষ্ট্য পড়েছিলাম, পাশাপাশি উপর নিচ কোনাকুনি যোগ করলে যোগফল সেম আসবে। তো যেহেতু এটা একটা ম্যাজিক বর্গ, তাহলে এটা অবশ্যই পাশাপাশি বলো, কোনাকুনি বলো, উপর নিচ বলো, যেভাবে যোগ করো না কেন যোগফল কি আসবে? সেম আসবে। একটা মিনিট, হ্যাঁ ক্যালকুলেটরটা একটু করছিলাম। তো আমরা যেহেতু জানি পাশাপাশি উপর নিচ কোনাকুনি যেভাবে যোগ করি না কেন যোগফল সেম আসবে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা পাশাপাশি যোগ করে দেখি কত আসে। কত আসে দেখি। 16 যোগ 11 যোগ 18 45 আসে। কত আসে? 45। কত পাচ্ছি যোগ করে? এদিকে 45 পাচ্ছি। আচ্ছা, এখানে 7 নম্বর বলেছে না ম্যাজিক সংখ্যা কত, তাহলে উত্তর কত হবে? এখান থেকে যেহেতু পেয়ে গেছি, সরি 45, ঠিক আছে, একসাথে আনসার করে ফেললাম। আচ্ছা, আমাকে জিজ্ঞেস করেছে ক কত, ক কত। এখন আমরা জানি পাশাপাশি উপর নিচ যদি যোগ করি তাও 45 আসবে। কত আসবে? 45। আমরা জানি এদের যোগফল 45 আসবে, তাহলে আমরা এভাবে লিখতে পারি না 19 যোগ ক যোগ কত 11 যোগ 45 লিখতে পারি না? লিখতে পারি। এখন আমার লাগবে ক এর মান। কিসের মান? ক এর মান, এটার মান লাগবে। এটাকে সমানের বাম পাশে রাখবো, বাকি সবগুলোকে ডান পাশে পাঠিয়ে দেবো। এখন এখানে আছে কয়টা? তিনটা সংখ্যা দেখো, 1, 2, 3। আমি কি একটা একটা করে পাঠাবো? না, এদেরকে তো যোগ করতে পারি চাইলে, যোগ করে এরপর এ পাশে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো যোগ করো কত হয়? 11 যোগ 19 কত হয়? 30 হয়, ঠিক আছে? আমরা যদি একটা লাইন বাড়িয়ে করি, ক যোগ 30 ইকুয়াল টু কত? 45। 30টাকে পাশে পাঠিয়ে দাও। জানো তো এটা প্লাস না, এ পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। ক ইকুয়াল টু 45 বিয়োগ 30, সুতরাং ক সমান কত হবে? 5 1 হবে, 15 হবে। আনসার 15। হ্যাঁ, আনসার 15 হবে। কয়ের মান কত? 15। তাহলে এখানে উত্তর কত হবে? 15 হবে। পারবে তো? আচ্ছা, তো এটা হচ্ছে তোমার ম্যাজিক সংখ্যার টপিকটা।
আশা করছি পারবে। একটা এমসিকিউ ছিল, ওটা করে দিয়েছি, মুছে দিচ্ছি, ঠিক আছে। তোমাদের অনুশীলনী বইয়ের মধ্যে যে ম্যাথগুলো আছে এগুলো আমরা আর একটা ক্লাসে আলোচনা করব। আমি চেষ্টা করব এটার পরে একটা সৃজনশীল মানে সৃজনশীলের উপর আলোচনা করে দিতে। সৃজনশীল আলোচনা করে এরপর আমি চাচ্ছি অনুশীলনী ম্যাথগুলো সলভ করে দিতে আর কি, এমসিকিউ এবং যেই সিকিউরগুলো আছে, ঠিক আছে। যদি সৃজনশীল থেকে আলোচনা করে দিই, মনে হয় না তোমাদের অনুশীলনীর ম্যাথে প্রবলেম থাকবে। যদি তোমাদের প্রবলেম থাকে আমি অনুশীলনীর এমসিকিউগুলো আলোচনা করে দেব, ঠিক আছে। ওকে, আমরা জ্যামিতিক প্যাটার্ন চলে যাচ্ছি। তোমাদের কি বোরিং লাগছে? দেখো, থিওরি বলো, সবগুলো আসলে বোরিং জিনিস। যেহেতু আমাদের সিলেবাসে আছে, আমাদেরকে অবশ্যই পড়তে হবে। প্রথমত পড়াশোনা করবে জানার জন্য, পরীক্ষা তো অবশ্যই ভালো করতে হবে, কিন্তু টার্গেট রাখবে আমি জানার জন্য শিখছি, জানার জন্য এমনভাবে শিখবো যাতে পরীক্ষায়ও ভালো করে আনসার করতে পারি। আচ্ছা, জ্যামিতিক প্যাটার্নে তোমাদের বই যেগুলো আছে ওগুলো নিয়ে আমি আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদের বীজগাণিতিক রাশি সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম। 2 ধরনের বীজগাণিতিক রাশির নিয়ম পড়িয়েছিলাম। যারা ক্লাসটা দেখোনি একটু দেখে নিও, ঠিক আছে। ওখানে আমি ডিটেলে আলোচনা করার চেষ্টা করেছি কিভাবে তুমি একটা প্যাটার্নের বা একটা জ্যামিতিক চিত্রের প্যাটার্ন বের করে, এর পার্থক্য বের করে, কিংবা এর এর যে কি মিল যেটা আছে সেটা বের করে কিভাবে একটা জ্যামিতিক প্যাটার্ন তৈরি করবে সেটা দেখিয়েছিলাম, ঠিক আছে। আমি তোমাদের বই যেগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করবো। তোমরা তোমাদের গাইডের যেই জ্যামিতিক চিত্রগুলো আছে ওগুলো সহ তোমরা খাতায় লিখবে। এখানে যা আছে আমি তা লিখে দেবো, ঠিক আছে। বুঝিয়ে দিলে তোমরা করতে পারবে। আচ্ছা, তোমাদের বইয়ে একটা জ্যামিতিক একটা না 1 2 3 4টা আছে। আচ্ছা, আমি 5-6টা করে দেওয়ার চেষ্টা করব। আগে জ্যামিতিক প্যাটার্ন সম্পর্কে জানার আগে আমি বীজগাণিতিক রাশি সম্পর্কে বলি। গত ক্লাসে বীজগাণিতিক রাশি সম্পর্কে যে প্রথম নিয়মটা পড়িয়েছিলাম ওটা কেমন ছিল? ওটা হচ্ছে তোমার প্রথমে পার্থক্য থাকবে, সাথে ক হবে, এরপর যোগ হবে অথবা বিয়োগ হবে, মানে যোগ বিয়োগ করবে কোনো একটা সংখ্যাকে, ঠিক আছে। এরকম একটা বীজগাণিতিক রাশি বলেছিলাম না। এখানে ক হচ্ছে তোমার পদ সংখ্যা, আবার ক বলতে সমষ্টি সূত্র, মানে সমষ্টিও বোঝায় সূত্রের ক্ষেত্রে। এখানে ক বলতে বীজগাণিতিক রাশিতে ক বলতে পদ সংখ্যা বোঝায়। আচ্ছা, আমি যদি এখন তোমাদের বই থেকে জ্যামিতিক চিত্রগুলো একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। যেমন প্রথমে একটা আছে, চিত্রটা কেমন, এই যে 1 2 3 4, এটা প্রথম চিত্র। এখানে কাটিয়ে হয় এটা 4টা, 1 2 3 4 5 6 7, 7টা, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। এর পাশে তোমাকে একটা বীজগাণিতিক রাশি দিয়ে দিয়েছে, কত, 3ক যোগ 1। এই চিত্রটা একটু খেয়াল করো। প্রথম চিত্র দেখো কাটি কয়টা, 4টা, 1টা 2টা 3টা 4টা। এটার সাথে এটার তুলনা করো। দেখো প্রথমে এই যে দেখো 1টা 2টা 3টা 4টা, এটার সাথে মিল না। এখন দেখো কয়টা বাড়লো, দেখো কয়টা বাড়লো, মানে এটা থেকে কয়টা কাটি বাড়লো, যোগ হলো এটার সাথে। দেখো 1টা 2টা 3টা না, খেয়াল করো 3টা বাড়লো, কয়টা বাড়লো, 3টা, এটা মনে রাখো, মানে 3টা বাড়লো, 3টা বাড়লো। মানে পরবর্তী চিত্রে যাওয়ার পর তিনটা করে বাড়ছে কাঠি। এরপর দেখো এখানে দেখো, এখন এটার সাথে এটা মিলাও, এখানে কয়টা, 7টা না, দেখো 1 2 3 4 5 6 7, এটার সাথে 7টা মিল। এখন দেখো আর বাকি আছে কয়টা, 3টা না, 1টা 2টা 3টা, কয়টা করে বাড়ছে, 3টা করে না।
এখন তুমি এই 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 সূত্রটা দেখো, 3 ক যোগ 1, 3 ক যোগ 1, এই তিনটা কি বলো দেখি, এই তিনটা কি? এটা খেয়াল করো, যারা আগে ক্লাস দেখেছো তারা এটা এটা বুঝবে। 3 বলতে বোঝাচ্ছে এখানে পার্থক্য। কি বোঝাচ্ছে? পার্থক্য না? এটা পদ সংখ্যা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ওই সংখ্যাটা মেলানোর জন্য 1 যোগ করলাম। যেমন এটার প্রথম পদ কত? 4। আমি যদি তোমাকে জিনিসটা একটু দেখাই, 4 4 7 10, পার্থক্য বের করো, 3 3 আসবে। এখন তুমি এই 4-এর সাথে 3 যোগ করো, মানে পার্থক্য যোগ করো, 4 5 6 7, 7 5 6, 7-এর সাথে 3 যোগ করো, 10 আসবে। তো এর পরবর্তী সংখ্যা যদি বের করতে চাই, 10 সাথে 3 যোগ করো, কত হবে? 13 হবে। বুঝতে পারলাম? তো এই পার্থক্য বলতে বোঝাই তো প্রত্যেকবার 3 করে বাড়ছে। তো ঠিক একইভাবে জ্যামিতির ক্ষেত্রেও এই জিনিসটা মেনটেন করে, যখন তুমি একটা চিত্র থেকে তুমি অন্য চিত্রে যাবে, মানে প্রথম চিত্র থেকে তুমি যখন দ্বিতীয় চিত্রে যাবে, তখন পার্থক্য যত হবে ততটা করে কাঠি বাড়বে, ততটা করে কাঠি বাড়বে। এগুলো আমরা কাঠি দিয়ে আঁকাচ্ছি, ঠিক আছে? কাঠির মতো করে আঁকাই। আচ্ছা, বুঝতে পারলাম? এই চিত্রটা তুমি এভাবে না এঁকে সেম এটার জন্য তুমি আরেকটা আঁকাতে পারো। আমি যদি পাশে আঁকাই, তুমি এই জিনিসটা এভাবে আঁকাতে পারো, অথবা অথবা যেভাবে লিখো এভাবে লিখতে পারো। দেখো 1 2 3 4, 4টা কাঠি না? 1 2 3 4 5 6 7, 7টা। 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে আঁকাতে পারো। তো এই বীজগাণিতিক রাশি থেকে আমরা বুঝতে পারবো যে প্রথমে যেটা আছে সেটা কি? পার্থক্য। এটা এখান থেকে আমরা বুঝতে পারবো যে জ্যামিতিক চিত্র আঁকার সময় প্রত্যেকবার 3টা করে কাঠি বাড়বে। কয়টা করে? 3টা করে। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে 5 ক যোগ 1। আচ্ছা, এটা মুছে দিচ্ছি। এটা তুলেছো? আচ্ছা, যদি তোলা হয়ে থাকে মুছে দিচ্ছি। আচ্ছা, তোমাদের প্যাটার্ন দিয়ে দিয়ে কিংবা বীজগাণিতিক রাশি দিয়ে দিয়ে জ্যামিতিক চিত্র আঁকতে বলতে পারে। জ্যামিতিক চিত্র, তো তোমরা জ্যামিতিক চিত্রগুলো যদি আয়ত্ত করতে চাও, তোমাকে বইয়ে যতগুলো জ্যামিতিক চিত্র আছে সেগুলো বুঝতে হবে, সেগুলো মনে রাখতে হবে। সাথে তোমাদের গাইড বইয়ে যে ধরনের জ্যামিতিক চিত্রগুলো থাকবে সেগুলো একটু কী করবে? প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে তুমি পরীক্ষার হলে তাড়াতাড়ি চিন্তা করতে পারবে কোনটার সাথে কোনটা যাচ্ছে সেটা চিন্তা করি। ওকে, 2 নম্বরটা দেখো, 1 2 3 4 5 6, হ্যাঁ এটা 6, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এটার বীজগাণিতিক রাশি কত? 5 ক যোগ 1। এটার বীজগাণিতিক রাশি 5 ক যোগ 1। আচ্ছা, এই বীজগাণিতিক রাশি থেকে আমরা কি বুঝতে পারছি? এটা হচ্ছে তোমার পার্থক্য। তার মানে প্রত্যেকটা জ্যামিতিক রাশি 5টা করে কাঠি বাড়ছে, মানে প্রত্যেকটা পদ বাড়ার সাথে সাথে জ্যামিতিক চিত্রে কাঠি করবে, তত পার্থক্য অনুযায়ী বাড়বে। এখানে কত? 6টা না? এরপরে দেখো 11টা। কয়টা বাড়লো? 5টা বাড়লো। কয়টা বাড়লো? 5টাই। দেখো কতটুকু মিল আছে। আমরা যদি এটা মিলাই, দেখো এই এতটুকু, দেখো এতটুকু মিল আছে না? 1 2 3 4 5, 5টা কাঠি মিল আছে। কয়টা কাঠি? মানে 5টা কাঠি বাড়ছে, সরি মিল না, বাড়ছে। 5টা করে কাঠি বাড়ছে। এরপরটা যদি খেয়াল করো দেখবে যে 5টা করে কাঠি বাড়ছে। বুঝতে পেরেছো? তো এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো যে জ্যামিতিক চিত্রে কয়টা করে বাড়বে কাঠি, পার্থক্য অনুসারে বাড়বে। যত পদ তুমি আগাবে, যত পদের তুমি জ্যামিতিক চিত্র আঁকাবে, পদের ধারাবাহিকতায়, মানে যে তুমি একটা পদ যদি আরেকটা পদে যাও, তাহলে পার্থক্য যত হবে ততটা করে কী বাড়বে? কাঠি বাড়বে। এই জিনিসটা মনে রাখো। আচ্ছা, এটা 6। আচ্ছা, প্রথমটা 6, এরপর 11, এরপর কত? 16। এই জিনিসটা আশা করি বোঝাতে পারলাম। এগুলো একটু তুলে রাখবে খাতায়, তুলে একটু বারবার প্র্যাকটিস করবে। তোমরা যদি সৃজনশীল প্র্যাকটিস করো, জ্যামিতিক চিত্রগুলো তোমাদের আয়ত্ত চলে আসবে। অন্য একটা জ্যামিতিক সূত্রের জন্য কী জ্যামিতিক চিত্র হবে সেটা তুমি পরীক্ষার হলে টেনশনের মধ্যে চিন্তা করতে পারবে না। তুমি যদি বইয়ের যেই জ্যামিতিক চিত্রগুলো আছে সাথে গাইডের মধ্যে যেগুলো আছে ওগুলো যদি প্র্যাকটিস করো, মোটামুটি আশা করা যায় যে তুমি পরীক্ষায় এটা না হলে ওটা
চেক করে বসাতে পারবে, ঠিক আছে। আর জ্যামিতিক চিত্র আঁকার ক্ষেত্রে একটু চেক করবে যে এই যে প্রত্যেকটা পদ মিলছে কিনা। আচ্ছা, এটা 3 নাম্বার গেল, সরি 2 নাম্বার। 3 নাম্বারে দেখো বক্স দেখো 1 2 3 4 5 6 7, 1 2 এটা 7, 2 3 4 5 6 7 8 9 10 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এটা 12 তো, হ্যাঁ 12 13 14 15 16 17, তাহলে এটা হবে কত 5 ক যোগ 2। এটা দেখে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকবার কয়টা করে বাড়ছে, 5টা করে বাড়ছে। তো যখন তুমি একটা জ্যামিতিক চিত্র আঁকাবে তখন তোমাকে জিনিসটা বুঝতে হবে যে কোনভাবে যাচ্ছে। আচ্ছা, এটা গেল, ঠিক আছে। এটা খাতে তুলে রাখবে হবে, ওকে। এটা টেস্ট দিই, তিন ক যোগ 2। আচ্ছা, প্রথমটা দেখলাম কত 3 ক যোগ 1 না। আচ্ছা আচ্ছা, এটার জন্য জ্যামিতিক কী চিত্র হবে এটা তোমরা বইয়ে পাবে না, ঠিক আছে, হয়তো গাইডে পেতে পারো। এটার জন্য কী জ্যামিতিক চিত্র হবে দেখি চিন্তা করে বলো। আচ্ছা, আমরা এটা চেক করে দেখি। কত প্রথম পদ কত, 3 কে 3, 3 2 হবে 5 হবে, ঠিক আছে। প্রথম পদ 5, 3 2 6, 6 2 কত, 6 2 কত হবে 6 7 8, 8 হবে। এরপর কত 3 তারিখে 9, 9 10 11, তাহলে প্রথম পদের কাঠে হবে 5টা, দ্বিতীয় পদের কাঠে হবে কয়টা 8টা, তৃতীয় পদের কাঠে হবে কয়টা 11টা। আচ্ছা, এখন আমাকে এমনভাবে আঁকাতে হবে যাতে প্রথমটার 5টা কাঠে আসে, 5টা কাঠে আসে, এবং দ্বিতীয় চিত্র আঁকার সময় 3টা করে বাড়বে, কয়টা করে 3টা করে, ঠিক আছে। আচ্ছা, তো 5টা আমি চাইলে এভাবে আঁকাতে পারি না, 1টা 2টা 3টা 4টা 5টা, পারি কি না। আচ্ছা, যদি এভাবে আঁকাই, সুন্দর করে আঁকাই, একটা মিনিট, যদি আমি এটা এভাবে আঁকাই দেখো 1 2 3 4 5, দেখো 5। এখন যদি আমি দ্বিতীয় চিত্রটা আঁকাই এটার মতো সেম, প্রথমে এঁকে ফেলবো আগে 1 2 3 4 5। এখন দ্বিতীয় চিত্রটাও তো এটার মতো হবে, ঠিক আছে। তাহলে এভাবে আঁকতে হবে না, 1 2 3 4, কয়টা বাড়লো 4টা, কিন্তু আমার বাড়াতে হবে কয়টা, কাঠি বাড়াতে হবে কয়টা 3টা, কয়টা কাঠি বাড়াতে হবে 3টা। এখানে বাড়লে করে দেখো 1টা 2টা 3টা 4টা। এখন বলো এটা কি হবে, হবে না, বোঝাতে পারলাম। আচ্ছা, আর কীভাবে হতে পারে চিন্তা করো। একটু আগে কত দেখলাম, এটা 1 2 3 4 5, আচ্ছা 1 2 3 4 5, যদি এভাবে চিন্তা করি হবে 5, চেক করে দেখি। আচ্ছা, এরপর 1 2 3 4 5 6 7 8, 8 9, হবে হবে না, এভাবে হবে না। 1 2 1 2 3 4 5 6 7 8 9, 9টা হয়ে যাচ্ছে, 9টা হয়ে যাচ্ছে, হবে হবে না। কয়টা বাড়লো দেখো, যে দেখো এটার মতো মিলাবে 1 2 3 4 5 না, এখন বাড়লো কয়টা দেখো, 1টা 2টা 3টা 4টা, 4টা বাড়লো, হবে হবে না। আচ্ছা, তাহলে আর কীভাবে মিলাতে পারি, কীভাবে মিলাতে পারি, 1 2 3 4 5, 5টা, আচ্ছা 5টা হলে এরাকো 1 2 3 4 5। এখন খেয়াল করো, বাড়াবো 3টা, 6 7 8, মিলে গেছে না 8টা। এরপর 1 2 3 4 5 6 7 8, 11টা না, বাড়াবো 3টা, 9 10 11, বোঝাতে পারলাম।
এতক্ষণ ধরে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছিলাম যে পার্থক্যটা কী করবে, মেনটেন রাখবে, যে জ্যামিতিক চিত্রের মধ্যে যাতে কি থাকে, পার্থক্যটা মেনটেন করে, যত পার্থক্য হবে ততটা করে কী করবে, তোমার জ্যামিতিক কাঠি বাড়তে থাকবে। এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে? ওকে, এটা মুছে দিচ্ছি। আর এখানে উদাহরণ 4-এর মধ্যে একটা জ্যামিতিক চিত্র আছে, ওটাও মনে রাখবে। এটা কত নম্বর দেখেছিলাম, টেস্ট ছিল। আচ্ছা, তুমি এটা 4 নাম্বার দাও, বা 5 নাম্বার দিতে পারো, তোমার যেমন ইচ্ছে। 1 2 3 4 5 6 6 1 2 3 4 5 6 7 8 9 10 11 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, ঠিক আছে? হ্যাঁ, 16টা। এক্ষেত্রে যদি খেয়াল করো জ্যামিতিক চিত্র কত হবে, সরি জ্যামিতিক রাশি হবে কত, 5 ক যোগ 1, 5 ক যোগ 1। এখানে যদি তুমি একটু খেয়াল করে দেখো যে প্রত্যেকবার কত করে বাড়ছে, পার্থক্য অনুসারে কাঠি বাড়ছে 5 করে, ঠিক আছে? এটার আরেকটা চিত্র দেখো, সেম চিত্র, জাস্ট এটা মুছে দেবো, এটা মাঝখানেরটা। 6 নাম্বারটা লিখো, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এটা কত, 5 না? 5, এটা কত, 5 6 7 8 9 9, এটা কত, 10 11 12 13 13। এর জ্যামিতিক রাশি কত হবে, 5 না? কত করে বাড়ছে, 5 6 7 8 9, 4 করে বাড়ছে। তাহলে 5, হ্যাঁ, কত করে বাড়ছে তোমার, 5 6 7 8 9, 4 করে বাড়ছে। তাহলে 4 ক যোগ 1, 4 ক যোগ 1 হবে, 4 2 8 9 রাশিটা হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি আর একটা দেখেছিলাম, 4 4 2, এটা তুলেছো? আচ্ছা, এতটুকু তোলা হয়ে গেলে মুছে দিচ্ছি এটা, আরও কয়েকটা তুলো। এখানে আরও 2টা আছে, তোমার সৃজনশীল 2টা দেখতে পাচ্ছি। এটা কত, 5 নাকি 6 নাম্বার ছিল, যাই হোক, এটা তোমরা একটা নাম্বারিং করে নিও ঠিকভাবে। 1 2 3 4, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8 9 10, 4 7 10। জ্যামিতিক বীজগাণিতিক রাশিটা তোমরা করবে 7 নাম্বার, 1 2 3, 1 2 3 4 5, ঠিক আছে? এটা 3, এটা 5, 1 2 3 4 5 6 7। এটার আরেকটা ভার্সন আছে, 8 নম্বরে দেখো, 1, ঠিক আছে? 1 1 2 3 3, 1 2 3, এটা কত, পার্থক্য কত, 2 না? তাহলে 2 ক বিয়োগ 1, 2 কে 2, 2 গুণে 4, 4 থেকে গেলে 3 গুণে 6, 6 থেকে গেলে তো 5 হবে, 3 4 5 এরকম। এটাও আঁকবে, এটার রাশি হবে কত, 2 ক যোগ 1, সরি বিয়োগ 1। এটা আমি বলে দিলাম। তো তোমরা একটু গাইডেও চেক করবে যে আরও কোনো ধরনের জ্যামিতিক চিত্র আছে কিনা, ঠিক আছে, বাকি আছে কিনা, তোমরা এর নিচে রেখে ফেলবে, ঠিক আছে? জ্যামিতিক চিত্র সে তত বেশি ভালো পারবে যত বেশি সে প্র্যাকটিস করবে, গাইডেরগুলো বইয়েরগুলো, যে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তুমি আনসার করতে পারবে কম সময়ে। আর জ্যামিতিক চিত্র আঁকার সময় প্রথমটা দেখেই মানে প্রথমটা চিন্তা করে কি করবে না, আনসার করে ফেলবে না, 1টা 2টা চেক করবে, কমপক্ষে 3টা চেক করবে, তোমরা একটু রাফ করে তারপর আনসার করবে, এই জিনিসটা একটু খেয়াল রাখবে। আচ্ছা, লাস্ট টপিক, এখানে বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, তোমরা এগুলো তুলে ফেলো, আশা করছি তোলা শেষ। তোমরা এখন সৃজনশীল সলভ করতে পারবে, নিজেরা ট্রাই করো, কিছু সৃজনশীল সলভ করো, সলভ করে আমাদের গ্রুপে দাও, ক্লাস নোটগুলো গ্রুপে দিবে, যা পড়িয়েছি এগুলো নোট করে গ্রুপে দিবে, আমি চেক করব কে কীভাবে নোট করেছো, কতটুকু বুঝতে পেরেছো। তোমাদের নোট দেখলে আমি মোটামুটি একটা আইডিয়া করতে পারবো। তারপর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে
কমেন্ট সেকশনে জানাও। যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকে জানাতে পারো, আর যারা ইউটিউব থেকে দেখছো কিংবা মাহফিল চ্যানেল থেকে দেখছো মাহফিলের অ্যাপস থেকে দেখছো, তারা কমেন্ট করে জানিও, ঠিক আছে? ওকে, লাস্ট টপিক আমাদের খেলা, সংখ্যা নিয়ে খেলা। এখান থেকে এমসিকিউ আসে, সংখ্যা নিয়ে খেলা। আচ্ছা, প্রথমটা কি 2 অঙ্ক, আমি এখান থেকে পড়ে বলছি। 2 অঙ্কের কোনো সংখ্যা নাও। 2 অঙ্কের, আচ্ছা অঙ্ক চেনো? অঙ্ক হচ্ছে 10টা। কয়টা? 10টা। সরি, অঙ্ক হচ্ছে 10টা। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলো হচ্ছে অঙ্ক। যদি 1 অঙ্কের বলে তাহলে এখান থেকে যে কোনো একটা লিখবে। 1 অঙ্কের যে কোনো সংখ্যা বললে এখান থেকে একটা। আবার এরা নিজেরও একটা সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, 1 অঙ্কের বললে একটা নিবে, 2 অঙ্কের বললে এরকম 2টা নিবে, 2টা। আচ্ছা, তো তোমাদের সংখ্যা নিয়ে খেলার মধ্যে যেমন 7 নাম্বার পেজে, যেমন 7 নাম্বার পৃষ্ঠায় খেয়াল করো 3টা পয়েন্ট লেখা আছে। প্রথম পয়েন্টে দেখো 2 অঙ্কের কোনো সংখ্যা নাও। সংখ্যার অঙ্ক দুটির স্থান বদল করে প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে আগের সংখ্যা কী করো, যোগ করো। প্রথমে তোমাকে বললো 2 অঙ্কের কি নাও, একটা সংখ্যা নাও। এখান থেকে আমি দুটো সংখ্যা নিই, যেমন ধরো 9 নিলাম, 6 নিলাম। 9 আর 6 2 অঙ্কের একটা সংখ্যা নিলাম। এরপর বললো যে অঙ্কের স্থান বদল করে প্রাপ্ত নতুন সংখ্যার সাথে আগের সংখ্যার যোগ করো। এটাকে স্থান চেঞ্জ করবো, মানে 9 এর জায়গায় 6 লিখবো, 6 এর জায়গায় 9 লিখবো। 9 এর জায়গায় 6, 6 এর জায়গায় 9 লিখলাম, ঠিক আছে? এখানে বললো যে যোগ করতে, যোগ করো। 9 এটা হবে 15, হাতে 1, 15 হবে, 16 হবে, ঠিক আছে? যোগফল 96 যোগ 165, ঠিক আছে? এখন বললো যে যোগফলকে 11 দ্বারা ভাগ করো। যে যোগফলটা পেলাম সেটাকে 11 দিয়ে ভাগ করবে। এখন ভাগ করে দেখো, 11 দিয়ে ভাগ করে দেখো কয়বার যাবে। এখানে প্রথমে 16-র মধ্যে 1 বার যাবে, ঠিক আছে? এখানে থেকে 5, এখানে থেকে 5, তাহলে 5 বার যাবে। তোমরা ডিরেক্ট করে দিবে ক্যালকুলেটর দিয়ে, ঠিক আছে? 15 আসছে, কত আসছে? 15। আচ্ছা, তো এখানে বললো যে যোগফলকে 11 দ্বারা ভাগ করো, ভাগশেষ কি আসবে? 0 আসবে। মানে ভাগ করার পর কোনো ভাগশেষ থাকবে না। ভাগশেষ কি থাকবে না? থাকবে না, ঠিক আছে? মানে ভাগশেষ 0 আসবে। তো এই জিনিসটা একটু মনে রাখবে। 2 অঙ্কের একটা সংখ্যা নিবে, এখানে এদের স্থান বদল করে যদি যোগ করো তখন 11 দিয়ে ভাগ করবে। কত দিয়ে? এটা মনে রাখবে। 2 অঙ্কের সংখ্যা নিবে, স্থান বদল করে যোগ করলে 11 দিয়ে ভাগ, বিয়োগ করলে আবার অন্য সংখ্যা দিয়ে ভাগ হবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমটা কি বুঝতে পেরেছো? এটা প্রথম নাম্বার। বই আছে, তোমরা চাইলে পয়েন্টটা লিখতে পারো, এরপর এটা সলভ করতে পারো। তোমরা আরও কয়েকটা সংখ্যা নিয়ে চেক করো, ঠিক আছে? মুছে দিচ্ছি, আশা করছি ক্লিয়ার। আমরা কিন্তু একটা এমসিকিউ দেখবো, তোমাদের বইয়ে এমসিকিউ আছে। আচ্ছা, 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারটা, 2 অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্ক দুটির স্থান পরিবর্তন করো। 2 অঙ্কের একটা সংখ্যা নেব, এদের স্থান পরিবর্তন করব। এরপর বললো যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা কি করব? বিয়োগ করব। বিয়োগফলকে 9 দিয়ে ভাগ করব। খেয়াল করো, যখন যোগ করছিলাম তখন 11 দিয়ে ভাগ করছি, যখন বিয়োগ করব তখন 9 দিয়ে ভাগ করব। খেয়াল করো, দুটো সংখ্যা নাও। ধরো 7 এবং 8 নিলাম, 7 8। এখন যদি এদের স্থান বদল করি, কি বদল করি? স্থান বদল করি, 8 7 হবে না? এখন বড়কে এ বড় না, এর থেকে একে বাদ দেব। এটা হবে কত? 17। 8 9 10 11 12 13 14 15 16 17 9 হবে। এটা কত হবে? 7 7 থেকে 7 গেলে কত? 0। তাহলে বিয়োগফল কত আসছে? 9 আসছে। আচ্ছা, তাহলে 9 যে বিয়োগফলটা পাবো সেটাকে 9 দিয়ে ভাগ করব। কত দিয়ে? 9 দিয়ে। তো 9 এর মধ্যে 9 কয়বার যাবে? একবার যাবে। 9 একে 9 0। খেয়াল করো, যখন 2 অঙ্কের সংখ্যা নিয়ে
স্থান বদল করে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলাম, তখন ভাগ করছে কত দিয়ে? 9 দিয়ে। এই জিনিসটা মনে রাখবে। বাক্সে শূন্য আসছে। আচ্ছা, 3 নম্বরটা দেখো। 3 অঙ্কের যে কোনো সংখ্যা নাও। এখন নেবে 3 অঙ্কের সংখ্যা। 3 অঙ্কের সংখ্যা নেওয়ার পর সংখ্যাগুলোর বিপরীত ক্রমে লিখো। উল্টা দিক থেকে লিখবে। প্রথমে যেভাবে লিখেছো তার উল্টা দিক থেকে লিখবে। এবার বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করো। খেয়াল করো, এখানে বিয়োগ করছি, 3 অঙ্কের ক্ষেত্রে বিয়োগ করছি। বিয়োগ করার পর বিয়োগফলকে 99 দিয়ে ভাগ করবে। ভাগ করলে বাক্সে কি আসবে? শূন্য। বাক্সে শূন্য আসবে। আচ্ছা, 3 অঙ্কের একটা সংখ্যা নিই। কত কত নিতে পারি? প্রথমে ধরো 7, 3, 9 নিলাম। এখন এদেরকে বিপরীত ক্রমে লিখব। বিপরীত ক্রমে 9, 3, 7। এখন বলে এদের মধ্যে বড় কে? এ বড় না? এর থেকে কি বিয়োগ করব? 9, 3, 7। 7, 3, 9। আচ্ছা, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। কত হবে? 8। এটা কত? 12, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 9। এটা কত? 8। 8 থেকে 7 গেলে কত হয়? 1। 198, ঠিক আছে। আচ্ছা, 99 দিয়ে ভাগ করব। আমার বিয়োগফল কি ঠিক আছে? 9, 3 কত? 7। 7, 3, 9। 198, ঠিক আছে। মাঝে মাঝে ভুল করে ফেলি, সেজন্য ডাউট লাগছিল। ওকে, এখন যদি ভাগ করি 99 কয়বার যাবে? 9, 1, 9, 8 ডিভাইড বাই 99 দুইবার। কয়বার যাবে? দুইবার। কত দিয়ে ভাগ দিয়েছি? 99 দিয়ে। মনে থাকবে? প্রথমে যখন 2 অঙ্কের একটা সংখ্যা নিয়ে স্থান বদল করে যোগ করেছিলাম তখন 11 দিয়ে ভাগ করেছি। যখন 2 অঙ্কের সংখ্যা নিয়ে স্থান বদল করে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করেছি তখন 9 দিয়ে ভাগ করেছি। যখন 3 অঙ্কের সংখ্যা নিয়ে বিপরীত ক্রমে লিখে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলাম তখন 99 দিয়ে ভাগ করলাম। যোগ করলে 11, দুই ক্রমে যোগ করলে 11, বিয়োগ করলে 9, 3 ক্রমের ক্ষেত্রে বিয়োগ করলে 99। এটা মনে রাখো। এখানে একটা এমসিকিউ দেখেছিলাম আমি, অনুশীলনীর 2 নাম্বার মনে হয়। হ্যাঁ 2 নাম্বার। মুছে দিচ্ছি, ঠিক আছে। অনুশীলনী কত? 1-এর 2 নাম্বার। নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য? বা নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য? 9 দ্বারা বিভাজ্য। আচ্ছা, আমি অপশনগুলো লিখি, এটা লেখা জরুরি। 52 যোগ 25 খ, 527 725 গ, 412 2, 3, 4 যোগ 2, 3, 4 ঘ, 75 বিয়োগ 57। এটা অপশন। এখন খেয়াল করো নিচের কোন ফলাফলটি 9 ধারা বিভাজ্য? কি ধারা? 9 ধারা। আচ্ছা, আমরা কত কত দিয়ে ভাগ দেখেছিলাম? 11, 9, 99। 11 হয় 2 অঙ্কের সংখ্যাকে স্থান বদল করে যোগ করলে তখন ভাগ করি, তখন 11 দিয়ে। আবার 2 অঙ্কের সংখ্যাকে বিয়োগ বড় সংখ্যা থেকে মানে 2 অঙ্কের সংখ্যাকে স্থান বদল করে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে 9 দিয়ে ভাগ করি। আবার 3 অঙ্কের ক্ষেত্রে স্থান বদল করে বিপরীত ক্রমে লিখে বিয়োগ করে 99 দিয়ে ভাগ করি। এখন দেখুন এখানে 3 ক্রমের আছে না? এমসিকিউ সলভ করার সময় কোনটা সঠিক মানে কোনটা রাইট আনসার সেটা জানাচ্ছে আগে 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 এটা জানার চেষ্টা করবে যে কোনটা কোনটা হবে না, কোনটা কোনটা বাদ যাবে। দেখো এখানে 3 অঙ্কের না, 3 অঙ্কেরগুলো আমরা যোগফল পড়ে নিই, বিয়োগফল পড়েছিলাম, ঠিক আছে।
ওটা বাদ দাও, যোগফল আর বিয়োগফল লাগবে না। 3 অঙ্কের ক্ষেত্রে 11 দিয়ে কি হয়, ভাগ হয়, যখন বিয়োগ হবে। এখানে 3 অঙ্কের আছে, তো এটা কি 9 দিয়ে ভাগ যাবে? যাবে না, এই অপশনটা বাদ। এখানেও 3 অঙ্কের আছে, হবে? হবে না, বাদ। এখন দেখো এখানেও 2 অঙ্কের, এখানেও 2 অঙ্কের, ঠিক আছে? কোনটা হবে? 2 অঙ্কের সংখ্যাকে স্থান বদল করে যোগ করলে 11 দিয়ে ভাগ করি, এখানে আছে কত? 9। এটা হবে? হবে না। তাহলে হচ্ছে কোনটা? এটা। ক্লিয়ার? ওকে। এখান থেকে এমসিকিউ আসবে, প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? তোমরা গাইড বই থেকে প্র্যাকটিস করবে, সৃজনশীল এমসিকিউ তোমাদের বাড়ির কাছে থাকবে, প্র্যাকটিস করে গ্রুপে দিতে পারো, আমি টাইম পেলে দেখব। আচ্ছা, তো এই ছিল আর কি আজকের আলোচনা। চেষ্টা করলাম তিনটা টপিক নিয়ে একটু ডিটেলে আলোচনা করতে, সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। অনলাইনে একটা অসুবিধা হচ্ছে, তুমি বুঝতে পেরেছো কিনা এটা আসলে আমি জানতে পারি না। হ্যাঁ, জানলেও হয়তো তোমাকে তাৎক্ষণিকভাবে জবাব মানে আনসারটা দিতে পারছি না, বা তোমার যেই প্রবলেম সেটা আমি কি সমাধান করে দিতে পারছি না, ঠিক আছে? তো আমি অনলাইনে দূর থেকে যতটুকু সম্ভব পড়ানোর চেষ্টা করছি। তোমরা ক্লাসগুলো তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো, ক্লাসটা কেমন লাগছে সেটা জানিও, কোন জায়গায় প্রবলেম হচ্ছে বুঝতে সেটা বলবে, কোন টপিকে প্রবলেম হয় মানে কোন টপিকটা বুঝোনি সেটা জানাবে, ঠিক আছে? গ্রুপে আমার সাথে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের পেজে আমাকে মেসেজ করতে পারো। ইউটিউবে বা মাহফিল চ্যানেল থেকে যেখান থেকে দেখছো কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তোমাদের প্রবলেমটা সলভ করে দিতে, ঠিক আছে? যদি আগে থেকে সেটা ক্লাসের মধ্যেই সলভ করে দেওয়া থাকে তাহলে আমি তোমাকে হয়তো বলে দেবো যে অমুক ক্লাসটা দেখো, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের চ্যাপ্টারটা শেষ, থিওরি যতগুলো টপিক আছে সবগুলো আমরা কভার করে ফেলেছি। এরপর এটার উপর আমি সৃজনশীল ক্লাস দেব, কিছু কয়েকটা মানে নির্দিষ্ট কিছু সিকিউ আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমার এই ক্লাসটা সম্পর্কে মানে এই চ্যাপ্টারটা সম্পর্কে একটা ধারণা আসে যে কীভাবে আনসার করব, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আমরা মুনাফা নিয়ে ক্লাস দেব, চেষ্টা থাকবে মুনাফা নিয়ে থিওরিটা কভার করে ফেলতে। এরপর না হয় আমরা একসাথে সিকিউগুলো দেখব, মানে প্যাটার্নের, মুনাফার, ঠিক আছে? তোমাদের যেহেতু পরীক্ষা, আমি চেষ্টা করছি আগে থিওরিগুলো কভার করতে, ঠিক আছে? বেসিকগুলো কভার হয়ে গেলে হয়তো আনসার করতে সুবিধা হবে, তোমাদের সৃজনশীলটা পড়াতে সুবিধা হবে। তো দেখা হবে পরবর্তী ক্লাসে, সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।